বাংলাদেশের রাজনীতিতে আবারও কি শুরু হয়েছে নতুন হিসাব? গণ অভ্যুত্থানের উত্তাপ এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। রাস্তায় মানুষের রক্তের দাগ মুছে গেছে, কিন্তু মানুষের মনের ভেতরের ক্ষোভ, হতাশা আর প্রশ্ন এখনো রয়ে গেছে আগের মতোই তীব্র। কে আসবে ক্ষমতায়? কে দেবে গণতন্ত্রের নিশ্চয়তা? আর কে আবার দেশের কাঁধে চাপিয়ে দেবে নতুন এক আধিপত্যের বোঝা? এই বাস্তবতার মাঝেই এক নারী শিক্ষক ডক্টর স্নিগ্ধার একটি বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। তার কণ্ঠে ছিল হতাশা, ছিল ক্ষোভ, আবার ছিল এক ধরনের নির্মম বাস্তবতার স্বীকারোক্তি। তিনি বলছিলেন, শেষ পর্যন্ত বিএনপি ছাড়া আর কোনো ভরসার জায়গা মানুষ খুঁজে পেল না। তার ভাষায়, মানুষ একবার বিশ্বাস করেছিল নতুন কিছু হবে। মানুষ রাজপথে নেমেছিল, তরুণরা স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নের জায়গায় পরে দেখা গেল বিভাজন, মতাদর্শের সংঘাত আর ধর্মীয় মেরুকরণের নতুন খেলা। ডক্টর স্নিগ্ধা বলেন, বাংলাদেশের মানুষ যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, তাহলে তারা কখনোই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাইবে না যেখানে গণতন্ত্রের বদলে কেবল গদি রক্ষার রাজনীতি চলবে। তিনি বলেন, রাজনীতির মূল সংকট এখানেই। ক্ষমতা ধরে রাখা এখন অনেকের কাছে মানুষের অধিকার রক্ষার চেয়েও বড় হয়ে গেছে। তার বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার বিশ্লেষণ। তিনি বলেন, বিএনপির 100 দিন পার হয়েছে। এই সময় নিয়ে সমালোচনাও হচ্ছে, প্রশংসাও হচ্ছে। কেউ বলছে বিএনপি কিছু করতে পারেনি, আবার কেউ বলছে অন্তত মানুষ এখন একটু নিঃশ্বাস নিতে পারছে। এই নিঃশ্বাস শব্দটাই এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বড় প্রতীক হয়ে উঠেছে। কারণ দীর্ঘদিন ধরে বিরোধী মতের মানুষ, সাংবাদিক, শিক্ষক, এমনকি সাধারণ নাগরিকদের মধ্যেও একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল। কে কখন কি বলবে আর তার ফল কি হবে, সেই আশঙ্কা ছিল সবখানে। ডক্টর স্নিগ্ধা বলেন, এখন অন্তত মানুষ কথা বলতে পারছে, সরকারি দলের সমালোচনা করতে পারছে, বিরোধী মত প্রকাশ করতে পারছে, কিন্তু আওয়ামী লীগের জন্য এখনও সেই জায়গা তৈরি হয়নি। আর তার কারণও তিনি স্পষ্ট করেছেন। তার মতে, পুরনো নেতৃত্বকে আঁকড়ে ধরে থাকলে মানুষের আস্থা ফিরে পাওয়া কঠিন। কারণ মানুষ এখনও ভুলে যায়নি সহিংসতার সেই দিনগুলো, ভুলে যায়নি রক্তাক্ত রাজপথ, ভুলে যায়নি আন্দোলন দমনের নামে চালানো কঠোর অভিযান। তিনি বলেন, ১৫০০ থেকে ২০০০ মানুষের রক্তের স্মৃতি এত সহজে মুছে যাওয়ার নয়। মানুষ দেখেছে কিভাবে আন্দোলন দমনের চেষ্টা হয়েছে, কিভাবে রাজনৈতিক সংকটের শেষে দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাই পুনর্বাসন বা পুনরায় গ্রহণযোগ্যতা ফিরে পাওয়া এত সহজ হবে না। তবে তার বক্তব্যে সবচেয়ে আলোচিত অংশ ছিল নতুন তরুণ নেতৃত্ব নিয়ে হতাশা। গণ অভ্যুত্থানের সময় মানুষ ভেবেছিল একটি নতুন গণতান্ত্রিক শক্তির জন্ম হবে, এমন একটি শক্তি যারা ধর্মীয় পরিচয়ের গণ্ডির বাইরে গিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলবে। কিন্তু তার দাবি, পরে দেখা গেল সেই প্রত্যাশার বড় অংশ ভেঙে গেছে। তিনি অভিযোগ করেন, নতুন নেতৃত্বের অনেকে ধীরে ধীরে ধর্মীয় সংগঠনের মতো আচরণ শুরু করেছে। মসজিদ কেন্দ্রিক রাজনীতি বাড়ছে, কিন্তু একইভাবে মন্দির বা গির্জার মানুষের কাছে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে না। তিনি বলেন, প্রতিটি কথায় ধর্মীয় শব্দের অতিরিক্ত ব্যবহার মানুষকে নতুন করে ভাবাচ্ছে। কারণ বাংলাদেশে ধর্মীয় রাজনীতি নতুন কিছু নয়, মানুষ চেয়েছিল নতুন এক গণতান্ত্রিক ধারা। তার ভাষায়, যদি সত্যিকারের একটি নতুন গণতান্ত্রিক শক্তি দাঁড়াতে পারত, তাহলে বিএনপির পাশাপাশি আরেকটি বড় রাজনৈতিক বিকল্প তৈরি হতো। কিন্তু সেটা হয়নি, বরং আবারও রাজনীতি দুই মেরুতে ভাগ হয়ে গেছে। একদিকে বিএনপি, অন্যদিকে ধর্মভিত্তিক শক্তির উত্থান। ডক্টর স্নিগ্ধা আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা খুবই বিপজ্জনক, কারণ এতে জাতির মূল ঐতিহাসিক ভিত্তির উপর আঘাত আসে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ৩২ নম্বরের ঘটনায় অনেকেই ক্ষুব্ধ হয়েছে। শুধু তাই নয়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যেও আঘাতের অভিযোগ উঠে এসেছে। তার প্রশ্ন, বীরশ্রেষ্ঠরা কি কোনো দলের ছিল? তারা তো পুরো বাংলাদেশের গর্ব। তার মতে, এসব ঘটনার মাধ্যমে একটা অংশ আসলে ধর্মীয় রাজনীতির উত্থানকে বৈধতা দিতে চলেছে। সরাসরি না হলেও বিভিন্ন ফ্রন্ট ও সংগঠনের মাধ্যমে প্রভাব ছড়ানোর চেষ্টা হয়েছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় যে আধুনিক বৈচিত্র্যময় তরুণ সমাজকে দেখা গিয়েছিল, আন্দোলনের পরে তাদের অনেকেই সরে গেছে। শেষ পর্যন্ত মাঠে রয়ে গেছে কিছু সংগঠিত গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরেই পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে। এই পরিস্থিতির ফলে বিএনপি আবারও শক্তিশালী অবস্থানে চলে এসেছে বলে মনে করেন তিনি। কারণ মানুষ আওয়ামী লীগের বর্তমান অবস্থাকে আর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে দেখছে না, বরং একটি কর্তৃত্ববাদী শক্তি হিসেবে দেখছে। আর সেই বাস্তবতায় সবচেয়ে বড় গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকেই সামনে পাচ্ছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে বিএনপি সমালোচনার ঊর্ধ্বে নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, পেট্রোল সংকট, মূল্যস্ফীতি, এসব নিয়ে প্রশ্ন আছে,
কিন্তু তার দাবি এসব সমস্যার অনেকটাই আগের সময়ের ধারাবাহিক সংকট, যা এখন নতুন করে সরকারের ঘাড়ে এসে পড়েছে। তিনি একটি উদাহরণ টেনে বলেন, যদি বিএনপির রাজনৈতিক যাত্রাকে 500 মাইল ধরা হয়, তাহলে তারা এখনও 50 মাইল অতিক্রম করেছে। সামনে আরও দীর্ঘ পথ বাকি। সেই পথেই বোঝা যাবে তারা কেমন রাজনীতি করে। সবশেষে তিনি সাংবাদিকতার ভূমিকাও তুলে ধরেন। তার ভাষায়, সাংবাদিকতার কাজ কোনো দলের দালালি করা নয়, সরকারের ভুল ধরিয়ে দেওয়াই গণমাধ্যমের আসল দায়িত্ব। কারণ ভুল না ধরালে রাষ্ট্র কখনোই নিজেকে সংশোধন করতে পারে না। আর এখানেই তার কণ্ঠে ফিরে আসে সেই আফসোস। মানুষ যা চেয়েছিল বাস্তবে তা পায়নি। মানুষ চেয়েছিল আরও সুন্দর, আরও আধুনিক, আরও গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্নের জায়গায় এখনও রয়ে গেছে বিভক্তি, অবিশ্বাস আর পুরনো রাজনৈতিক হিসাব। তবুও বাংলাদেশের রাজনীতি থেমে নেই। রাজপথ এখন উত্তপ্ত, আলোচনা চলছে, বিতর্ক চলছে। মানুষ এখনো অপেক্ষা করছে এমন এক শক্তির জন্য যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করবে না, আবার গণতন্ত্রকেও কেবল স্লোগানে সীমাবদ্ধ রাখবে না। কারণ ইতিহাস বলছে, বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত স্বাধীনতা যেমন চায়, তেমনি চায় মত প্রকাশের অধিকারও। মানুষ ধর্ম পালন করতে চায়, কিন্তু রাষ্ট্রকে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দিতে চায় না। আর সেই কারণেই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন একটাই: এই দেশ কি সত্যি আরও গণতন্ত্রের দিকে যাবে, নাকি নতুন কোনো মতাদর্শিক সংঘাতের ভেতরে ঢুকে পড়বে? উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু একটি বিষয় এখন পরিষ্কার: বাংলাদেশের মানুষ আর আগের মতো নীরব নেই।